একাদশ শ্রেণীর ছাত্ররা ভালো আছো সবাই? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর মূল যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু কি এর পূর্বেও আলোচনা করছি, তাহলে আবার বলি। বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে তারপর মোট লাভ আসে। মোট লাভ নির্ণয় হয়ে গেল। একটা প্রতিষ্ঠানে কি শুধু ক্রয় সংক্রান্ত ব্যয় থাকবে? আরও বিভিন্ন ধরনের ব্যয় থাকতে পারে। অফিসের যত ব্যয় সবগুলো মাইনাস করতে হবে। যদি আয় থাকে প্লাস করতে হবে। তারপর নেট লাভ বের হবে। নেট লাভ বের করার পর আর্থিক বিবরণী তৈরি হবে। সেখানে আর্থিক বিবরণী তৈরির সময় সম্পদগুলো একদিকে সাজিয়ে লিখতে হবে আর দায়গুলো একদিকে সাজিয়ে লিখতে হবে। সম্পদ মানে কোনগুলো? যেগুলো সর্বশেষ সম্পদ, সর্বশেষ সম্পদগুলো সাজিয়ে লিখতে হবে। এইভাবে আমাদের আর্থিক বিবরণীর যে মূল কনসেপ্ট তা হচ্ছে এই ধরনের, যে এগুলো সাজিয়ে লিখতে হবে। এই মূল কনসেপ্ট থেকে কারো কোনো প্রশ্ন আসছে থাকলে বলো। যদি মূল কনসেপ্ট থেকে কারো কোনো কোশ্চেন থাকে, এই সাজিয়ে লেখার পর লাস্টে দেখা যাবে যে তোমার উদ্বৃত্ত সম্পদের দিকের এবং দায় পাশের উদ্বৃত্ত সমান হয়ে যাবে এবং একটা রেওয়াবিল থাকবে। রেওয়াবিলের সাথে কিছু সমন্বয় থাকবে। সমন্বয় মানে যেগুলো রেওয়াবিল তৈরি পর্যন্ত বিবেচনা করা হয়নি, এই সমন্বয়গুলো সহ বিবেচনা করে তোমার আর্থিক বিবরণী প্রস্তুত করা হবে। যেখানে শুরুতে বলা আছে কি, বিশদ আয় বিবরণী তৈরি করা। বিশদ আয় বিবরণীর শুরুতে বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো বাদ দিতে হবে। এবার আমরা স্লাইড দেখি। স্লাইডে যা বলা হচ্ছে, স্লাইড কি দেখতে পাচ্ছ বয়েজ? স্লাইড দেখতে পাচ্ছ? এখানে দেখো অগ্রিম আয় আছে। এটা আমাদের যেহেতু সাজানোর ব্যাপার আছে, এটা কোথায় যাবে? দায়ে যাবে। অগ্রিম আয় গ্রহণ করলা, কারো কাছ থেকে ধার নিলা, অগ্রিম নিলা, তাহলে কি এটা তোমার আয় বলা যাবে? কি বলতে হবে? দায়। 5% ঋণপত্র আছে, ঋণ 54,000 টাকা। এই ঋণের উপরে 1/7/14 তারিখের হিসাব তৈরি করা লাগবে। তাহলে 1/7/14 তারিখ থেকে কত দিনের সুদ দিতে হবে? 6 মাসের সুদ দিতে হবে। 1/7/14 থেকে 6 মাসের সুদ দিতে হবে। 6 মাসের সুদ যদি নির্ণয় করো তাহলে কত আসবে? 54,000-এর 5% বের করলে আসবে 27,000। 27,000 টাকা হচ্ছে যে কোনো পার্সেন্টেজ বের করলে যে টাকা হয়, এটা বোঝায় 1 বছরের সুদ। 6 মাসের সুদ কত হবে? যদি 700 টাকা 2,700 টাকা 1 বছরের সুদ হয়, তাহলে 6 মাসের সুদ হবে 6 মাসের সুদ হবে তাহলে 1,350 টাকা। অগ্রিম গ্রহণ যা করেছো, এটা কি? অগ্রিম গ্রহণ যা করেছো তা হচ্ছে দায়। কারণ অগ্রিম নেওয়া মানে তুমি আয় করনি এখনো, এটা হচ্ছে তোমার দায়। ক্রয় বিক্রয় এটা সহজ ব্যাপার, যেখানে লেখা সেখানে লিখবা। মূলধন থেকে উত্তোলন বাদ দিতে হবে। দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তারা হচ্ছে দেনাদার। পাওনাদার মানে যাদেরকে টাকা দিতে হবে তারা হচ্ছে পাওনাদার। এখানে বারটা আছে।
বারটা ডেবিটে যেটা আছে এটা হচ্ছে পরিচালন ব্যয় লিখতে হবে, আর ক্রেডিটে যেটা আছে এটা হচ্ছে আয়, পরিচালন আয়ের মধ্যে যাবে। বিক্রয় বারটা বিক্রয় থেকে বাদ, ক্রয় বারটা ক্রয় থেকে বাদ। ভাড়া ডেবিটে যেটা আছে পরিচালন ব্যয় দেখাবা, ডেবিটেরটা পরিচালন ব্যয়ের ভিতরে যাবে, ক্রেডিটেরটা অন্যান্য আয়ের মধ্যে যাবে। অগ্রিম বেতন যখন রেওয়া মিলে থাকে, অগ্রিম বেতন বকেয়া বেতন যখন রেওয়া মিলে থাকে, তার মানে বেতনের সাথে অগ্রিম মাইনাস করা আছে, আর যদি বকেয়া থাকে তার মানে বেতনের সাথে বকেয়া যোগ করা আছে। এই জন্য নতুনভাবে আর যোগ বিয়োগ হয় না। এটা খেয়াল রাখো যে এটা ডাইরেক্ট আর্থিক বিবরণীতে যাবে। কমিশন ডেবিটে 10,500, ক্রেডিটে 200। কমিশন ডেবিটে যেটা আছে পরিচালন ব্যয়ের ভিতর, ক্রেডিটেরটা আয়ের মধ্যে, ব্যাংক চার্জ অপরিচালন ব্যয়ের মধ্যে, হাতে নগদ সম্পদে যাবে, স্থায়ী আমানত সম্পদে বেতন ও মজুরি পরিচালন ব্যয়ের ভিতরে যাবে। এরপরে যে ব্যাপার দেখো, সমন্বয় দেখতে পাচ্ছ, সমন্বয়ের যে ব্যাপার তা হচ্ছে অগ্রিম আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। একটু আগে যে অগ্রিম আয় দেখানো হলো তার অর্ধেক আয় হয়েছে, মানে আয়ের মধ্যে দেখাতে হবে। 3,400 টাকা বার্তা প্রদান হিসাবে লেখা হয়নি। বার্তা প্রদান করলে দেনাদার কি হয়? কমে যায়, আর বার্তার জন্য ব্যয় হয়, দেনাদার কমে যাবে। খেয়াল রাখবা, দেনাদার কমে যাবে, এবং দেনাদার যে কমে যাবে এই 5% ধরার সময় দেনাদার থেকে ওই বারটা 3,400 মাইনাস করে ধরা লাগবে। বিক্রয় ফেরত 6,000 টাকা হিসাবভুক্ত হয়নি। বিক্রয় ফেরত আসলে দেনাদার কি হবে? বিক্রয় ফেরত আসলে দেনাদার কমে যাবে। এই জন্য মাইনাস করবা। যেহেতু দেনাদার কমে যাবে, দেনাদার থেকে মাইনাস হবে। মাইনাস করার পর এই 5% বিবেচনা করা লাগবে। প্রাপ্য কমিশন মানে যে টাকা ভবিষ্যতে পাওয়া যাবে তাকে বলে প্রাপ্য কমিশন। সম্পদে যাবে 1,600, আবার আয়ের মধ্যে যাবে 1,600। সমাপনী মজুদ পণ্য 15,000 টাকার পণ্য অগ্নিবিনষ্ট হয়েছে। যদি অগ্নিবিনষ্ট হয় এটা একদিকে অন্যান্য ব্যয় লিখতে হবে। আবার পণ্য যদি কমে যায়, পণ্য হিসাব বলে কোনো হিসাব আছে? পণ্য হিসাব বলে কোনো হিসাব নাই। এটাই হচ্ছে ক্রয় হিসাব। পণ্য হিসাব মানে ক্রয় হিসাব, ক্রয় থেকে বাদ যাবে। এই পর্যন্ত যদি কারো কিছু জানার থাকে বলো। যতটুকু আলোচনা করলাম এটা জাস্ট সাজানোর ব্যাপার, তবে সাজানোর ব্যাপার শিখবা প্র্যাকটিস করে। বলো। প্রাপ্য কমিশন পরিচালন আয়ের মধ্যে যাবে একবার, আর যেহেতু ভবিষ্যতে পাওয়া যাবে এই জন্য সম্পদে যাবে। আর কারো কোনো বিষয় জানার থাকলে বলো। এটা সাজানোর ব্যাপার, সাজাবা, কিন্তু জেনে সাজাতে হবে। এটা লাইক দেওয়ার মতো সহজ স্টাইলে সাজানো করা যাবে না, যে একটা কিছু পছন্দ হলো লাইক দিয়ে দিচ্ছ, এত সহজে না। এটা তোমার যথেষ্ট প্র্যাকটিস করে তারপর তুমি সাজাতে পারবা। যথেষ্ট এর জন্য প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া হবে না। কেউ যদি মনে করে যে এখন চলি, পরীক্ষার আগে অনেক প্র্যাকটিস করব, তাহলে হবে না। কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি
প্র্যাকটিস যদি তুমি নির্দিষ্ট সময়ে এবং রেগুলারলি না করো তাহলে হবে না। এরপরে দেখো আমাদের পরের স্লাইডে দেখো চলতি দায় চেয়েছে, তাই না? চলতি দায়ের উত্তর দেখি এবার। চলতি দায় মানে যেগুলো খুব দ্রুত শোধ দিতে হবে তোমাকে, তা হচ্ছে চলতি দায়ের মধ্যে যাবে। এখানে যা যা আছে, এখানে দ্রুত শোধ দেওয়ার মধ্যে কি কি আছে দেখো। দ্রুত শোধ দিতে হবে, তার মধ্যে অগ্রিম আয় আছে, বকেয়া ঋণের সুদ আছে 2700, এগুলো দ্রুত শোধ দিতে হয়। তুমি ব্যাংক থেকে ঋণ নিলে ওই টাকা শোধ দেওয়ার জন্য 20 বছরও সময় পাওয়া যায়, জানো এটা? কিন্তু বকেয়া ঋণের সুদ খুব দ্রুত শোধ দিতে হবে। তুমি আর্ন করনি কিন্তু কিছু অগ্রিম নিয়েছো কারো কাছ থেকে, তার প্রয়োজন হলো, চাইলো অগ্রিম ফেরত চাইলো, তখন অগ্রিম ফেরত দিয়ে দিতে হবে খুব দ্রুত। অগ্রিম গ্রহণ, এটাও চলতি দায়, মানে এটাও দ্রুত ফেরত দেওয়ার প্রয়োজন হতে পারে। পাওনাদার 20,000, এটা দ্রুত শোধ দিতে হবে। তারপর বকেয়া বেতন 1,500 আছে, এটাও দ্রুত শোধ দিতে হবে। এখানে কিছু জানার আছে কারো এই চলতি দায়ের মধ্যে থেকে? যদি জানার না থাকে তাহলে আমরা দ্বিতীয় অংশের উত্তরে যাই। দেখতে পাচ্ছ বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী তৈরি করতে বলা আছে এখানে দ্বিতীয় অংশে। প্রথমে লিখতেছ কি বিক্রয় 15,000, এখান থেকে বিক্রয় বারটা 2,500 বাদ, বিক্রয় ফেরত 6,000 বাদ দিয়ে 1,41,500। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মানে বিক্রয়ের জন্য তোমার যত খরচ হবে। তুমি ইচ্ছা করলেই কি বিক্রয় করতে পারবা? তার আগে ক্রয় করতে হবে না? এই ক্রয়ের জন্য যে তোমার স্যাক্রিফাইস হলেই প্রাপ্তি ঘটে। কলেজে যারা আসলা তারা জানলা যে কি হচ্ছে কলেজে, বাসায় ঘুমিয়ে থাকলে কিছুই জানতা না। তো এখানে বিক্রয়ের পেছনে যে তোমার খরচগুলো, এগুলো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে। পণ্য বিনষ্ট যেহেতু হলে পণ্য কমে যায়, এই জন্য পণ্য কমে যাওয়ার কারণে ক্রয় থেকে বাদ তুমি 58,500 টাকা মোট খরচ করেছো। এর মধ্যে তুমি সব পণ্য বিক্রি করতেছো না, কিছু পণ্য তোমার হাতে থেকে যাচ্ছে, তাহলে তোমার প্রকৃত ব্যয় কমে যাচ্ছে না? তুমি 10 টাকার পণ্য কিনে এখন বিক্রি করতেছো 8 টাকার পণ্য, তাহলে কি তোমার খরচ কমে যাচ্ছে না? এজন্য সমাপনী মজুদ পণ্য বা অবিকৃত পণ্য যা থাকে এটা শেষে মাইনাস হয়। মাইনাস করে কত টাকা হয়েছে এখানে? মাইনাস করে যে টাকা হয়েছে সেটা হচ্ছে -53,500। -53,500। যদি এই 53,500 প্লাসে হতো তাহলে 1,41,500 থেকে 53,500 মাইনাস হতো, কিন্তু এখানে মাইনাস হওয়ার কারণে এখানে প্লাস হয়ে যাবে। 1,41,500 আর 53,500 প্লাস করলে আসতেছে 1,95,000। এখানে কারো কিছু জানার আছে? যদি কোনো কিছু জানার থাকে বলো। এই ক্ষয়ের উত্তরে কারো কিছু জানার আছে? ক্ষয়ের উত্তরের মধ্যে কারো কিছু জানার থাকলে বলো। আছে? তাহলে আর্থিক বিবরণী আমরা যেটা আলোচনা করতেছি এটা নর্মালি হয় কম্পালসারি চ্যাপ্টার। এখান থেকে তোমার অবশ্যই 2টা প্রশ্নের উত্তর করতে হয়, এই জন্য চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে
এই চ্যাপ্টার বোঝার চেষ্টা করতে হবে। অন্য কোনো চ্যাপ্টারই কিন্তু কম্পালসারি চ্যাপ্টার না, শুধু এই আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকেই 2টা অঙ্ক কম্পালসারিভাবে দিতে হবে। এই জন্য এটা গুরুত্ব সহকারে বিবেচনা করবা। পরিচালন ব্যয় গয়ে দেখতে পাচ্ছ পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের মধ্যে কি বলা হচ্ছে? পরিচালন ব্যয় যেগুলো খুব দ্রুত শোধ দিতে হবে তোমার, এবং যেগুলো ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে লিখনি। একই ব্যয় কি 2বার মাইনাস করা যাবে? তোমাদের কি মনে হয়? 2বার মাইনাস হবে না। যেগুলো ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে চলে গেল, এখানে আসবে অন্য ব্যয়গুলো, যেগুলো ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে যায়নি। ক্লিয়ার? তারপরে এখানে বাট্টা, তাই না? বাট্টা রেওয়া মিলে ছিল, বাট্টা আবার তোমার এখানে সমন্বয় থেকে আসছে কত? আরো 3400 টাকা বাট্টা। এটা লেখা হলো ভাড়া 4000, কমিশন, বেতন ও মজুরি। এখানে নতুন কুরিন সঞ্চিতি 4930 টাকা যেটা হলো, এটা বোঝার ব্যাপার আছে গুরুত্ব সহকারে। দেনাদার রেওয়া মিলে যে টাকা ছিল, ওই টাকা থেকে দেনাদার রেওয়া মিলে যে টাকা ছিল, দেখো দেনাদার রেওয়া মিলে ছিল কত? 1,08,000 দেখা যাচ্ছে না? 1,08,000 দেখা যাচ্ছে। তো এখান থেকে সমন্বয়ের বাট্টা প্রদান 3400 টাকা মাইনাস, বিক্রয় ফেরত 6000 টাকা আছে না? এই 6000 টাকা মাইনাস করে তারপর 5% হারে কুরিন সঞ্চিতি ধরতে হবে। 5% হারে ধরলে আসবে 4930 টাকা আসবে, যেটাই তোমরা ওখানে দেখতে পেয়েছো। কত দেখতে পেয়েছো? 4930 টাকা দেখতে পেয়েছো। এখান থেকে কিছু জানার থাকলে বলো, কারো যদি জানার থাকে এখান থেকে। আছে কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? এই অংশ থেকে যদি কারো কিছু কোশ্চেন থাকে বলো। বাট্টা, হ্যাঁ বাট্টা প্রদান বোঝাচ্ছে। বাট্টা প্রদান হলে কি হবে? তোমার দেনাদার কমে যাবে আর বাট্টার জন্য ব্যয় হবে। এখানে নিট লাভ চাইনি। আর কিছু কারো কিছু বলার আছে? যোগ নূতন বাট্টা একটা রেওয়া মিলে ছিল, তারপরে সমন্বয়ে বলা আছে যে একটা বাট্টা নূতন প্রদান করা হয়েছে, এটা যোগ। এরপরে তাহলে এখন আমরা দেখি যে এখান থেকেই, এই সৃজনশীল থেকেই আমাদের অন্য কি চাইতে পারে। অন্য কি চাইতে পারে এখানে দেখো, প্রবলেমটা দেখতে পাচ্ছ তাই না? এখান থেকে মনে করো বলা হলো যে অপরিচালনায় বা অন্যান্য আয় নির্ণয় করো। তখন তুমি স্ট্যান্ড আপ বয়, তোমার নাম কি জানো? সাফিন আহসান। তুমি বলো, যদি আমরা যে রেওয়া মিলটা স্লাইডে দেখতে পাচ্ছি, এখান থেকে তোমার অপরিচালন ব্যয় আয় যদি জিজ্ঞেস করে, তার উত্তর কি বলবা? অপরিচালন আয়। অপরিচালন আয়। সিট ডাউন। নেক্সট মাহাদি, স্ট্যান্ড আপ। যদি এই রেওয়া মিল থেকে আমাদের অপরিচালন আয় যদি জানতে চাই, তাহলে কি বলবা? তারপর আহনাফ, যদি অপরিচালন আয় জানতে চাই, অপরিচালন আয় অর্থ
বিক্রয় সংক্রান্ত আয় নয় এবং বাট্টা প্রাপ্তি বা কমিশন প্রাপ্তি সংক্রান্ত আয় নয়, এছাড়া অন্য কোনো আয়। নেক্সট তুমি ট্রাই করো। আব্দুল্লাহ মামুন তুমি, আচ্ছা বলো। অপরিচালন আয় যদি চাই তাহলে কি বলবা এর মধ্যে? কমিশন প্রাপ্তিকে পরিচালন আয়ের মধ্যে ধরা হয়। এখানে অপরিচালন আয় যদি চাই তাহলে সুদ সংক্রান্ত কোনো আয় আছে কিনা এটা দেখবা। এখানে সুদ সংক্রান্ত আয়, শিক্ষানবী ইসলামী এগুলো কি আছে এখানে? সুদ সংক্রান্ত কোনো বিনিয়োগের সুদ নাই, কোনো কিছুই নাই, শিক্ষানবী ইসলামীও নাই। এই জন্য বলতে হবে যে অপরিচালন আয়ের পরিমাণ 0 টাকা। কোনো কিছু নাই মানেই ভাড়া প্রাপ্তি আছে, তাই না? হ্যাঁ, ভাড়া প্রাপ্তি বলা যাবে। বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিক্রয় ছাড়া অন্য যত আয় তাই হচ্ছে অপরিচালন আয়। এখানে ভাড়া প্রাপ্তির ৬৫০০ টাকা যেটা ক্রেডিটে আছে এইটা বলা যাবে অপরিচালন আয়। এরপর এখন আমাদের এই ডাটাগুলো থেকে বলল স্থায়ী সম্পদ নির্ণয় করো। শুভাগত নন্দী, স্ট্যান্ড আপ। এখন আমরা যে রেওয়ামিল দেখতে পাচ্ছি, এই রেওয়ামিলের থেকে যদি তোমাকে বলা হয় একই উদ্দীপক দিয়ে বলা হলো যে স্থায়ী সম্পদ নির্ণয় করো, তখন কি বলবো তার উত্তর? এই স্লাইড থেকে বলা হলো যে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো, তাহলে তার উত্তর কি বলবা? স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো বললে কোনটা? একটু জোরে বলো। হাতে নগদ তো চলতি সম্পদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চলতি সম্পদ। স্ট্যান্ড আপ, ইউ সিট ডাউন। সোয়াদ, এখানে তোমাকে স্থায়ী সম্পদ চাইলো, সেক্ষেত্রে উত্তর কি বলবা? স্থায়ী সম্পদ যদি চাই, স্থায়ী আমানত বললা তুমি, তাই না? আর কিছু? সিট ডাউন। ইয়োর নেম? হ্যাঁ, মাসরুর আহমেদ। মাসরুর আহমেদ, তুমি চেষ্টা করো স্থায়ী সম্পদ কি বলার। উত্তোলন বলতে যাচ্ছ। আর তবু তোমার পুরো নাম বলো। আব্দুল্লাহ মামুন। তবু বলো স্থায়ী সম্পদ এখানে কি হতে পারে? আচ্ছা, যাই হোক, সিট ডাউন। এখানে তোমাদের চ্যাপ্টার নতুন শুরু হয়েছে, তাই না? অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। সায়েন্স থেকে যারা এসছো তাদের অনেক বেশি আরও প্র্যাকটিস দরকার আছে। প্র্যাকটিস ভালো করলেই বিজনেস স্টাডিজ থেকে আসা ছাত্রদের তুলনায় ওরা ভালো করে। অতীতেও দেখা গেছে যে তোমার বিজনেস স্টাডিজ থেকে আসা ছাত্রদের তুলনায় ওরা ভালো করেছে। এখানে আমাদের স্থায়ী সম্পদের সংজ্ঞা হচ্ছে যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যা ক্রয় করে দীর্ঘদিন ব্যবহার করা হয়। এই ধরনের সম্পদগুলো হচ্ছে কলকব্জ যন্ত্রপাতি, দালান কোঠা, আসবাবপত্র, ভূমি। এই ধরনের কোনো কিছু আছে এখানে? তাহলে নাই যেহেতু, তাহলে বলতে হবে 0 টাকা। স্থায়ী সম্পদের পরিমাণ 0 টাকা, এটা বলতে হবে, যেহেতু কোনো স্থায়ী সম্পদ নাই। এরপরে আর কারো কিছু বলার আছে? বলার থাকলে বলো। রেওয়ামিলটা দেখো, দেখে বলার থাকলে বলো। আর
যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমাদের নেক্সট ক্লাসে আবার আর্থিক বিবরণী নিয়ে আলোচনা হবে, কারণ এটা হচ্ছে কম্পালসারি চ্যাপ্টার। আর্থিক বিবরণী নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ।